আজকের গল্প নীললোহিত। কাহিনী প্রমথ চৌধুরী। আমাকে যখন লোকে গল্প লিখতে অনুরোধ করে তখন আমি মনে মনে এই বলে দুঃখ করি যে ভগবান কেন আমাকে নীললোহিতের প্রতিভা দিলেন না। সে প্রতিভা যদি আমার শরীরে থাকতো তাহলে আমি বাংলার সকল মাসিক পত্রের সকল সম্পাদক মহাশয়দের অনুরোধ একসঙ্গে অক্লেশে রক্ষা করতে পারতুম। গল্প বলতে নীললোহিতের তুল্য গুণী আমি অদ্যাবধি আর দ্বিতীয় ব্যক্তিরই দেখিনি। অনেক সময় মনে ভাবি যে তার মুখে যেসব গল্প শুনেছি তারই গুটি কয়েক লিখে গল্প লেখার দায় হতে খালাস হই। কিন্তু দুঃখের বিষয়, সেসব গল্প লিখবার জন্য লেখকের নীললোহিতের অনুরূপ গুণীপনা থাকা চাই। তার বলবার ভঙ্গিটি বাদ দিয়ে তার গল্প লিপিবদ্ধ করলে সে গল্পের আত্মা থাকবে বটে, কিন্তু তার দেহ থাকবে না। তিনি যে গল্প বলতেন তাই আমাদের চোখের সম্মুখে শরীরই হয়ে উঠত এবং সাঙ্গপাঙ্গ মূর্তি ধারণ করত। এমন খুঁটিয়ে বর্ণনা করার শক্তি আর কারো আছে কিনা জানি না, কিন্তু আমার যে নেই তা নিঃসন্দেহ। এ বর্ণনার ওস্তাদি ছিল এই যে তার ভিতরে অসংখ্য ছোটোখাটো জিনিস ঢুকে পড়ত, অথচ তার একটিও অপ্রাসঙ্গিক নয়, অসঙ্গতও নয়, অনাবশ্যকও নয়। সুনিপুণ চিত্রকরের তুলির প্রতি আঁচড় যেমন চিত্রকে রেখার পর রেখায় ফুটিয়ে তোলে, নীললোহিত কথার পর কথায় তার গল্প তেমনি ফুটিয়ে তুলতেন। তার মুখের প্রতিটি কথাই ছিল ওই চিত্রশিল্পীর হাতেরই তুলির আঁচড়। তারপর কথা তিনি শুধু মুখে বলতেন না, গল্প তার হাত, পা, বুক, গলা সব একত্র হয়ে একসঙ্গে বলতো। এক কথায় তিনি শুধু গল্প বলতেন না, সেই সঙ্গে সেই গল্পের অভিনয়ও করতেন। যে তাকে গল্প বলতে না শুনেছে তাকে তার অভিনয়ের ভিতরে যে কি অপূর্ব প্রাণ ছিল, তেজ ছিল, রস ছিল, তা কথায় বোঝানো অসম্ভব। তিনি যখন কোনো ধ্বনির বর্ণনা করতেন তখন তার কানের দিকে দৃষ্টিপাত করলে মনে হতো যে তিনি যেন সব সত্যটাই সকর্ণে শুনতে পাচ্ছেন। তাজি ঘোড়াকে ছাড়তকে ছাড়লে সে চলতে চলতে যখন গরম হয়ে ওঠে তখন তার নাকের ডগা যেমন ফুলে ওঠে ও সেই সঙ্গে একটু একটু কাঁপতে থাকে, নীললোহিত গল্প বলতে বলতে গরম হয়ে উঠলে তার নাকের ডগাও তেমনি বিস্ফারিত ও বেপথুমান হতো। আর তার চোখ, এমন অপূর্ব মুখর চোখ আমি অন্য কোথাও কোনো লোকের কপালে আর কখনো দেখিনি। গল্প বলবার সময় তার দৃষ্টি আকাশে নিবদ্ধ থাকতো, যেন সেখানে একটি ছবি ঝোলানো আছে, আর নীললোহিত সেই ছবি দেখে দেখে তার বর্ণনা করে যাচ্ছেন। সেই চোখের তারা ক্রমান্বয়ে ডান থেকে বাঁয়ে আর বাঁ থেকে ডাইনে যাতায়াত করত, যাতে করে ওই আকাশপটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার সমগ্র রূপটা এক মুহূর্তের জন্য তার চোখের আড়ালে না হয়, এই উদ্দেশ্যে। তারপর তার মনে যখন তীব্র, কোমল, প্রসন্ন, বিষণ্ণ, সতেজ, নিস্তেজ ভাব উদয় হতো, তার চক্ষুদ্বয়েও সেই ভাবের অনুরূপ কখনো বিস্ফারিত, কখনো সংকুচিত, কখনো ত্রস্ত, কখনো প্রকৃতিস্থ, কখনো উদ্দীপ্ত, কখনো স্তিমিত হয়ে পড়ত। আর কথা তার মুখ দিয়ে এমনি অনর্গল বেরোতো যে আমাদের মনে হতো যে নীললোহিত মানুষ নয়, একটা জ্যান্ত গ্রামোফোন, আর তাতে ভগবান নিজ হাতে দম দিয়ে দিয়েছেন। বন্ধু বান্ধবরা সবাই বলতেন যে নীললোহিতের তুলো মিথ্যাবাদী পৃথিবীতে আর দ্বিতীয় নেই, যদিচ আমার ধারণা ছিল অন্যরূপ। তবুও এই অপবাদের আমি কখনো মুখ খুলে প্রতিবাদ করতে পারিনি, কেননা একথা কারো অস্বীকার করবার জো ছিল না যে বন্ধুবর ভুলেও কখনো সত্য কথা বলতেন না। কথা সত্য না হলেই যে তা মিথ্যা হতে হবে, এই হচ্ছে সাধারণ মানুষের ধারণা। আর এই ধারণা যে ভুল তা প্রমাণ করতে হলে মনোবিজ্ঞানের তর্ক তুলতে হয়, আর সে তর্ক আমার বন্ধুরা শুনতে একেবারেই প্রস্তুত ছিলেন না। লোক নীললোহিতকে কেন মিথ্যাবাদী বলতে জানেন? তার প্রতি গল্পের হিরো ছিলেন স্বয়ং নীললোহিত, আর নীললোহিতের জীবনে যত অসংখ্য অপূর্ব ঘটনা ঘটেছিল তার একটিও লাখের মধ্যে একের জীবনেও একবারও ঘটে না। তার গল্পারম্ভের ইতিহাস এই। যদি কেউ বলতো যে সে বাঘ মেরেছে, তাহলে নীললোহিত তৎক্ষণাৎ বলতেন যে তিনি সিংহ মেরেছেন এবং সেই সিংহ শিকারের আনুপূর্বিক বর্ণনা করতেন। একদিন কথা হচ্ছিল যে হাতি ধরা বড় শক্ত কাজ। নীললোহিত অমনি বললেন তিনি একবার মহারাজ কিরাতনাথের সঙ্গে গাঢ় পাহাড়ে দেখা করতে গিয়েছিলেন। সেখানে গিয়েই দায়দারদের সঙ্গে তিনিও একটি পোষমানা কুনকির পিঠে চড়ে বসলেন। তার দুঃসাহস দেখে মহারাজ কিরাতনাথ হতভম্ব হয়ে গেলেন, কেননা দায়দাররা জীবনের ছাড়পত্র লিখে তবে বুনো হাতি ভোলানো ওই মাদি হাতির পিঠে আসোয়ার হয়। তারপর ওই কুনকি জঙ্গলে ঢুকতেই
সেখান থেকে বেরিয়ে এলো এক প্রকাণ্ড দাঁতলা। মেঘের মতো তার রং আর পাহাড়ের মতো তার ধর, আর দাঁত দুটো এত বড় যে তার উপর একখানা খাটিয়া বসিয়ে মানুষ অনায়াসে শুয়ে থাকতে পারে। ওই দাঁতলাটা একেবারে মত্ত হয়েছিল, তাই সেই জঙ্গলের ভিতর প্রকাণ্ড প্রকাণ্ড শাল গাছগুলো সুর দিয়ে জড়িয়ে ধরে উপড়ে ফেলে নিজের চলবার পথ পরিষ্কার করে আসছিল। তারপর কুনকিটিকে দেখে সে প্রথমে মেঘ গর্জন করে উঠল, তারপর সেই হস্তি রমণীর কানে কানে ফুসফুস করে কত কি বলতে লাগলো। তারপর হস্তি যুগলের ভিতর শুরু হলো অঙ্গ হেলাহেলি, গদগদ ভাব। ইতিমধ্যে দায়দাররা কুনকির পিঠ থেকে গড়িয়ে পড়ে তার পিছনের পা ধরে ঝুলছিল, আর নীললোহিত তার লেজ ধরে। এই অবস্থায় দায়দারদের অবশ্য কর্তব্য ছিল যে মাটিতে নেমে চটপট সনের দড়ি দিয়ে ওই দাঁতালটার পাগুলোকে বেঁধে যেতে দাও, কিন্তু তারা বলল, এ হাতি পাগলা হাতি, ওর গায়ে হাত দেওয়া আমাদের সাধ্য নয়। যদি রশি দিয়ে পা বেঁধেও ফেলি, তারপর যখন ওর পিঠে চড়ে বসবো, তখন সে দড়ি ছিঁড়ে জঙ্গলের ভেতর এমনি ছুটবে যে গাছের ধাক্কা লেগে আমাদের মাথা চুরচুর হয়ে যাবে। একথা শুনে নীললোহিত দায়দারদের ড্যামড কাওয়ার্ড বলে এক ঝুলে কুনকির লেজ ধরে সেই লেজ বেয়ে উঠে দাঁতলার কাঁধে গিয়ে চড়ে বসলেন। মানুষের গায়ে মাছি বসলে তার যেমন অস্বস্তি হয়, দাঁতলাটারও তাই হলো। সে তখনই তার সুর ওচালে ওই নররূপী মাছিটাকে টিপে মেরে ফেলার জন্য। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য নীললোহিত কী করেছিলেন জানেন? তিনি তিলমাত্র দ্বিধা না করে উপুড় হয়ে পড়ে দাঁতালটার কানে মুখ দিয়ে নিধুবাবুর একটা ভৈরবীর টপ্পা গাইতে শুরু করলেন। সেই মদমত্ত হস্তি অমনি স্থির হয়ে দাঁড়িয়ে চক্ষু নিবেদিত করে গান শুনতে লাগলো। ওই প্রণয় সঙ্গীত শুনে হাতি বেচারা এমনি তন্ময় হয়েছিল, এমনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়েছিল যে বছরে দায়দাররা যে তার চারটি পা মোটা মোটা সোনের দড়ি দিয়ে আঠে ঘাটে বেঁধে ফেলেছে, সে তার টেরও পেল না। ফলে দাঁতলার নড়বার চড়বার শক্তি আর রইল না। সে এখন মহারাজ কিরাতনাথের হাতিশালায় বাধা আছে। মহারাজ কিরাতনাথকে এ প্রশ্ন করলেন নীললোহিত ভারী চটে যেতেন। তিনি বলতেন, ওরকম করে বাধা দিলে তিনি কিন্তু আর গল্প বলতে পারবেন না। আর যেহেতু তার গল্প আমরা সবাই শুনতে চাইতুম, সেই জন্য পাশে তিনি গল্প বলা বন্ধ করে দেন। এই ভয়ে ওইসব বাজে প্রশ্ন করা আমরা বন্ধ করে দিল। কারণ সকলে ধরে নিলেন যে নীললোহিতের গল্প সর্বৈব মিছে, ও গল্প শোনবার জিনিস, কিন্তু বিশ্বাস করবার জিনিস নয়। কেননা এ কথা বিশ্বাস করা শক্ত যে নীললোহিত 17 বার ঘোড়া থেকে পড়েছিলেন, আর তার একবার দার্জিলিংয়ে ঘোড়াশুদ্ধ 2000 ফিট নিচে খাদে, অথচ তার গায়ে কখনো একটি আঁচড়ও খায়নি। যদিচ পড়বার সময় তিনি স্বঘটক শূন্যে 2 বার ডিগবাজি খেয়েছিলেন। নীললোহিত 3 বার জলে ডুবেছিলেন। যেখানে তিস্তা এসে ব্রহ্মপুত্রে মিশেছে, সেখানে একবার চড়ায় লেগে জাহাজের তলা ফেসে যায়, সকলে ডুবে মারা যায়। একমাত্র নীললোহিতই 5 মাইল জল সাঁতরে শেষটা রৌমারিতে গিয়ে উঠেছিলেন। আর একবার মেঘনায় জাহাজ ঝড়ে সোজা ডুবে যায়। সেবারও তিনি 3 দিন 3 রাত ওই জাহাজের মাস্তুলের ডগায় পদ্মাসনে বসে ধ্যানস্থ ছিলেন। পরে অন্য জাহাজ এসে তাকে তুলে নিয়ে যায়। আর শেষবার মাতলার মোহনায় জাহাজ উল্টে যায়। তিনি ওই জাহাজের নিচেই চাপা পড়েছিলেন, কিন্তু ডুব সাঁতার কাটতে কাটতে তিনি ওই জাহাজের হাল ধরে ফেললেন। আর ওই হাল বেয়ে তিনি ওই জাহাজের উল্টো পিঠে গিয়ে চড়ে বসলেন। ওই উল্টোনো জাহাজ ভাসতে ভাসতে সমুদ্রে গিয়ে পড়ে। তারপর একখানা জার্মান মানবারি জাহাজ তাকে তুলে নেয়, আর সেই জাহাজেই কাইজারের সঙ্গে তার বন্ধুত্ব হয়। কাইজার নাকি বলেছিলেন যে নীললোহিত যদি তার সঙ্গে জার্মানিতে যান, তাহলে তিনি তাকে সাবমেরিনের সর্বপ্রধান ক্যাপ্টেন করে দেবেন। কিন্তু যে মাইনে কাইজার তাকে জিতে চাইছিলেন, তাতে তার পোষায় না বলে তিনি সে প্রস্তাব অগ্রাহ্য করেন। এসব নীললোহিতের কথাবস্তুর নমুনাস্বরূপ উল্লেখ করলুম, কিন্তু তার কথারসের বিন্দুমাত্র পরিচয় দিতে পারলুম না। তুফানের বর্ণনা, সমুদ্রের বর্ণনা তার মুখে না শুনলে, গুণীর হাতে না পড়লে জলের ভিতর থেকে যে কি আশ্চর্য রৌদ্ররস বেরোয় তা কেউ আন্দাজ করতে পারবেন না। নীললোহিতকে দিয়ে গল্প লেখাবার চেষ্টা করেছিল, কেননা গল্প তিনি আর বলেন না। তিনি আমার অনুরোধে একটি গল্প লিখেও ছিলেন, কিন্তু সেটা পড়ে দেখলুম তা একেবারে অচল। সে গল্প প্রথম থেকে শেষ লাইন তক পড়ে দেখি যে তার ভিতরে আছে শুধু সত্য, একেবারে আঁক কষা সত্য, কিন্তু গল্প মোটেই নেই। সুতরাং বুঝলুম যে তার দ্বারা আমাদের সাহিত্যের কোনরূপ শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আর নেই। তিনি কেন যে গল্প লেখা ছেড়ে দিলেন তার ইতিহাস এখন শুনুন। বাংলায় যখন স্বদেশী ডাকাতি হতে শুরু হলো, তখন 5 জন একত্র হলেই ওই ডাকাতির বিষয়েই আলোচনা হতো। খবরের কাগজে ওই রকম একটা ডাকাতির রিপোর্ট পড়ে অনেকের কল্পনা অনেক রকম খেলত।
কথায় কথায় সে রিপোর্ট ফেঁপে উঠত, ফুলে উঠত। কেউ বলতেন ছেলেরা একটানা 20 ক্রোশ দৌড়ে পালিয়েছে, কেউ বলতো তেতলার ছাদ থেকে লাফ মেরে পড়ে পিঠ টান দিয়েছে। একদিন আমাদের আড্ডায় এইসব আলোচনা হচ্ছে, এমন সময় নীললোহিত বললেন যে আমি একবার এক ডাকাতি করি, তার বৃত্তান্ত শুনুন। তাঁর সে বৃত্তান্ত আদ্যপান্ত লিখতে গেলে একখানি প্রকাণ্ড উপন্যাস হয়। সুতরাং ডাকাতি করে তার পালানোর ইতিহাসটি সংক্ষেপে বলছি। নীললোহিত উত্তরবঙ্গে এক শাহ মহাজনের বাড়িতে ডাকাতি করতে যান। রাত 10টায় তিনি সে বাড়িতে ওঠেন। 1 ঘন্টার ভিতর সেখানে গ্রামের প্রায় 1000 চাষা এসে বাড়ি ঘেরাও করলে ডাকাত ধরবার জন্য। নীললোহিত যখন দেখলেন পালাবার আর উপায় নেই, তখন তিনি চট করে তার পল্টনি সাজ খুলে ফেলে একটি বিধবার পরনের একখানি সাদা শাড়ি টেনে নিয়ে সেইখানি মালকোচ্চা মেরে পরে পা টিপে টিপে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন। লোকে তাকে বাড়ির চাকর ভেবে আর বাধা দিল না। কিন্তু একটু পরেই লোকে টের পেল যে ডাকাতের সর্দার পালিয়েছে। অমনি দেদার লোক তার পিছনে ছুটতে লাগলো। মাইল 10 দৌড়ে যাবার পর তিনি দেখলেন যে রাস্তার দুপাশে গ্রামের লোকরাও তাকে তাড়া করছে। শেষটা তিনি ধরা পড়েন। এমন সময় তার নজরে পড়ল একটা বার্মা টাট্টু একটা ছোলার খেতে চড়ছে, তার পেছনের পা দুটো দড়ি দিয়ে বাঁধা। নীললোহিত প্রাণপণে ছুটে গিয়ে তার পায়ের দড়ি খুলে তার মুখের ভিতর সেই দড়ি তুলে দিয়ে তাতে এক প্যাঁচ লাগিয়ে সেদিকে লাগাম বানালেন। তারপর সেই ঘোড়ায় চড়ে দিয়েছিল। রাত 12টা থেকে রাত 2টো পর্যন্ত সেটা একটু বিচিত্র চালে চলতে লাগলো, কখনো কদমে, কখনো দুলকিতে, কখনো বা 4 পা তুলে লাফিয়ে। জীবনে এই একটিবার তিনি ঘোড়া থেকে পড়েননি। তারপর সেটা একটু হঠাৎ থেমে গেল। নীললোহিত দেখলেন সম্মুখে একটা প্রকাণ্ড বিল, অন্তত 3 মাইল চওড়া। অমনি ঘোড়া থেকে নেমে নীললোহিত সেই বিলের ভিতর ঝাঁপিয়ে পড়ে। পাশে কেউ দেখতে পায়, এই ভয়ে 1ম মাইল তিনি ডুব সাঁতার কেটে পার হলেন। 2য় মাইল এমনি সাঁতার, আর 3য় মাইল চিৎ সাঁতার দিয়ে, এই জন্য যে পার থেকে কেউ দেখলে ভাববে যে একটা মরা ভেসে যাচ্ছে। নীললোহিত যখন ওপারে গিয়ে পৌঁছলেন তখন ভোর হয়। ক্লান্তিতে তখন তার পা আর চলছে না। সুতরাং বিলের ধারে একটি ছোট্ট ঘর দেখে তিনি যা থাকে কুল কপালে বলে সেই ঘরের দুয়ারে গিয়ে ধাক্কা মারলেন। তৎক্ষণাৎ দুয়ার খুলে গেল, আর ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো একটি পরমা সুন্দরী যুবতী। তার পরনে সাদা শাড়ি, গলায় কণ্ঠি আর নাকে রসবলি। নীললোহিত চিনতে পারলেন যে স্ত্রীলোকটি হচ্ছে একটি বৈষ্ণবী, আর সে থাকে একা। নীললোহিত সেই রমণীকে তার বিপদের কথা জানালেন। শুনে তার চোখে জল এলো, আর সে তিলমাত্র দ্বিধা না করে নীললোহিতের ভালোবাসায় পড়ে গেল। আর সেই সুন্দরীর পরামর্শে নীললোহিত পরনের ধুতি শাড়ি করে পরলেন। আর সেই যুবতীর নিজ হাতে তার গলায় কণ্ঠি পরালে, তার নাকে রসগোল্লি ভঞ্জন করে দিলে। গুম্ফ শ্বশ্রুহীন নীললোহিতের মুখাকৃতি ছিল একেবারে মেয়ের মতো। সুতরাং তার এই ছদ্মবেশ আর কেউ ধরতে পারলে না। তারপর তারা পায়ে হেঁটে ভিক্ষে করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হল। তারপর কিছুদিন মেয়ে সেজে বৃন্দাবনে গা ঢাকা দিয়ে থাকার পর পুলিশের গোলমাল যখন থেমে গেল, তখন তিনি আবার দেশে ফিরে এলেন। আর তার সেই পথে বিবর্জিতা বৈষ্ণবী মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাগানপাড়ায় চলে গেল কোনো দাড়িওয়ালা বৈষ্ণবের সঙ্গে কণ্ঠি বদল করতে। নীললোহিতের এই রোমান্টিক ডাকাতির গল্প মুখে মুখে এত প্রচার হয়ে পড়ল যে শেষটা পুলিশের কানে গিয়ে পৌঁছল। ফলে নীললোহিত ডাকাতির চার্জে গ্রেপ্তার হলেন। এই আসামিকে নিয়ে পুলিশ পড়ল মহা ফাপড়ে। নীললোহিতের মুখের কথা ছাড়া তার বিরুদ্ধে ডাকাতির আর কোনো প্রমাণই ছিল না। পুলিশ তদন্ত করে দেখলে যে গ্রামে নীললোহিত ডাকাতি করেছেন, উত্তরবঙ্গে সে নামের কোনো গ্রামই নেই। যে শাহ মহাজনের বাড়িতে তিনি ডাকাতি করেছেন, উত্তরবঙ্গে সে নামের কোনো শাহ মহাজনও নেই। যেদিনে তিনি ডাকাতি করেছেন সেদিন বাংলাদেশে কোথাও কোনো ডাকাতি হয়নি। তারপর এও প্রমাণ হলো যে নীললোহিত জীবনে কখনো কলকাতা শহরের বাইরেই যাননি, এমনকি হাবড়াতেও না। বিধবার একমাত্র সন্তান বলে নীললোহিতের মা নীললোহিতকে গঙ্গা পার হতে দেননি, পাছে ছেলে ডুবে মরে এই ভয়। অপরপক্ষে নীললোহিতের বিপক্ষে অনেক সন্দেহের কারণ ছিল। প্রথমত তার নাম, যার নাম এমন বেয়াড়া তার চরিত্র নিশ্চয়ই বেয়াড়া। তারপর লোহিত রক্তের রং, অতএব ও নামের লোকের খুন জখমের প্রতি টান থাকা সম্ভব। দ্বিতীয়ত তিনি একে কুলীন ব্রাহ্মণের সন্তান, তার উপর তার ঘরে আবার খাবার আছে, অথচ তিনি বিয়ে করেননি, যদিচ তার বয়স 23 হবে। তৃতীয়ত
তিনি বিএ পাশ করেছেন অথচ কোনো কাজ করেন না। চতুর্থত, তিনি রাত 1টা-2টোর আগে কখনো বাড়ি ফেরেন না, যদিচ তার চরিত্রে কোনো দোষ নেই। মদ তো দূরে থাক, পুলিশ তদন্তে জানা গেল যে তিনি পান তামাক পর্যন্ত স্পর্শ করেন না। আর নিজের মা মাসি ছাড়া তিনি জীবনে আর কোনো স্ত্রীলোকের ছায়া মারাননি। এই অবস্থায় তিনি নিশ্চয়ই ইন্টার্ন হতেন, যদি না আমরা 5 জনে গিয়ে বড় সাহেবদের বলে কয়ে তাকে ছাড়িয়ে আনতুম। আমরা সকলে যখন এক বাক্যে সাক্ষী দিলুম যে নীললোহিত তুল্য মিথ্যাবাদী পৃথিবীতে আর দ্বিতীয় নেই, আর সেই সঙ্গে তার গল্পের 2-1টি নমুনা তাদের শোনালুম, তখন তারা নীললোহিতকে অব্যাহতি দিলেন এই বলে, যাও আর মিথ্যে কথা বলো না। যদিও কাইজারের সঙ্গে নীললোহিতের বন্ধুত্বের গল্প শুনে তাদের মনে একটু খটকা লেগেছিল। এরপর থেকে নীললোহিত আর মিথ্যে গল্প করেন না, ফলে গল্পও করেন না। কেননা তার জীবনে এমন কোনো সত্য ঘটনা ঘটেনি, ওই এক গ্রেপ্তার হওয়া ছাড়া, যার বিষয়ে কিছু বলবার আছে। সঙ্গে সঙ্গে তার প্রতিভা একেবারে অন্তর্হিত হলো। আসল কথা কি জানেন, তিনি মিথ্যে কথা বলতেন না, কেননা ওসব কথা বলায় তার কোনোরূপ স্বার্থ ছিল না। ধন মান পদমর্যাদা সম্বন্ধে তিনি সম্পূর্ণ উদাসীন ছিলেন। তিনি বাস করতেন কল্পনার জগতে। তাই নীললোহিত যা বলতেন সেসবই হচ্ছে কল্পলোকের সত্য কথা। তার সুখ, তার আনন্দ সবই ছিল এই কল্পনার রাজ্যে অবাধ বিচরণ করায়। সুতরাং সেই কল্পলোক থেকে টেনে তাকে যখন মাটির পৃথিবীতে নামানো হলো, তখন যে তার প্রতিভা নষ্ট হলো তাই নয়, তার জীবনও মাটি হলো। দিনের পর দিন তার অবনতি হতে লাগলো। গল্প বলা বন্ধ করবার পর তিনি প্রথমে বিবাহ করলেন, পরে চাকরি নিলেন, তারপর তার বছর বছর ছেলে মেয়ে হতে লাগলো। তারপর তিনি বেজায় মোটা হয়ে পড়লেন, তার সেই মুখর চোখ মাংসের ভিতর ঢুকে গেল। এখন তিনি পুরোপুরি কেরানির জীবনযাপন করছেন, যেমন হাজার হাজার লোক করে থাকে। লোকে বলে তিনি সত্যবাদী হয়েছেন, কিন্তু আমার মতে তিনি মিথ্যার পথে আকণ্ঠ নিমজ্জিত হয়েছেন। স্বধর্ম হারিয়ে যে জীবন, তা তার আত্মজীবন নয়। অতএব তার পক্ষে সম্পূর্ণ মিথ্যা জীবন, সেই জীবনে তিনি আবদ্ধ হয়ে পড়েছেন। তার আত্মীয় স্বজনেরা এইভাবেই খুশি যে তিনি এতদিনে মানুষ হয়েছেন। কিন্তু ঘটনা কি হয়েছে জানেন? নীললোহিতের ভিতর যে মানুষ ছিল তার মৃত্যু হয়েছে। যা টিকে রয়েছে তা হচ্ছে সংসারের ঘানি ঘোরাবার একটা রক্ত মাংসের যন্ত্রমাত্র। গল্পটি কেমন লাগলো, গল্প পাঠ কেমন লাগলো, সে ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। আজকের গল্প বলা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।